আজকের পড়াশোনা কি আমরা কিন্তু দিচ্ছি শেষ করছি, এটা তো আর জানি। হ্যাঁ, আজকে আমরা পড়বো অপবর্তন থেকে। অপবর্তন আর অপবর্তন গেটিং, তাইলে কিন্তু এই ওদের ম্যাথমেটিক্যাল টার্ম শেষ। হ্যাঁ। ঠিক আছে, আজকের ক্লাসে আশা করি যে এই দুইটা টপিক শেষ করতে পারবো, কারণ এগুলোর প্রুফ বা ডেরিভেশন কোনো কিছু লাগবে না, জাস্ট ফর্মুলাগুলো জানলেই হবে আর আচ্ছা, কি। হাইগেনসের নীতির প্রুফটা কি দরকার আছে? মানে হাইগেনসের নীতির ইয়াতে যে প্রতিফলন প্রতিফলন না, পড়াচ্ছে। এইগুলোর দরকার নেই, এগুলো আসবেও না, এগুলোর দরকারও নেই। ঠিক আছে, ওই দিচিরের যে তোমার যে ইয়েটা দেখাইছিলাম ইয়ংস এর দিচির পরীক্ষা, ওইটা দেখাইছি কারণ কি ওই যে ওইখান থেকে টেন থিটা সাইন থিটা সূত্র এইগুলো যদি তুমি প্রতিপাদন। ফিল করতে পারো তাহলে তুমি আনসার করতে পারো, যদি ক্রিয়েটিভ প্রশ্ন দেয় তখন তুমি আনসার করতে পারবা। যাই হোক, তো আমরা অপবর্তনে মুভ করি। তো অপবর্তনের ডেফিনেশনটা আমি বলে দিচ্ছি, যদি মনে হয় তাহলে লিখে রাখতে পারো, বা আচ্ছা আমি লিখেই দিই, বলার থেকে লিখেই বেটার। আমি কিন্তু যখন পড়াই দেখো, আমি কিন্তু ফুল থিওরি সহ পড়াই যাতে তোমার ক ক যাতে মিস না হয়। ঠিক আছে, আমি কিন্তু এই ককর উপরে হুম। বেশি ফোকাস রাখার ট্রাই করি আর কি। ক অনেকেই চলে যায়, 15 মার্কের পাঁচটা সিকিউতে 15 মার্কসের ক। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তো অপবর্তনে আচ্ছা। ইংলিশ টার্মটা কি, এটা কি জানি আমরা? অপবর্তন। ডিফ্রেকশন। ডিফ্রেকশন। আচ্ছা, তো দেখো, আলো আলো প্রতিবন্ধকের ধার, প্রতিবন্ধক দ্যাটস মিন বাধা আর কি। আলো প্রতিবন্ধকের তীক্ষ্ণ ধার। এজন্য বোর্ডের ম্যাথগুলো তুমি করে রাখবা। যেমন আজকে মোটামুটি আমি এই অধ্যায়টা আমার কাছে অফিসিয়ালি পড়ানোর জন্য আমি শেষ করে দিব। তারপরে তুমি সৃজনশীল গুলা দেখবা। আজকের পড়ার পর সবগুলা সৃজনশীলই প্র্যাকটিস করা উচিত। কত সাল পর্যন্ত করব? আমি তো এখানে লিখে দিয়েছি কি 2022 থেকে 2025, বাট হুম। তোমার মানে ইয়ের জন্য আর কি, তুমি যতটুকু বেশি করতে পারো। আমি কি শুধু গ ঘ করে সাবমিট করব নাকি ক খ সহ করব? গগ করলেই হবে, কক করতে হবে না। আচ্ছা, ঠিক আছে। Okay? তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ইয়েতে থাকবা, টাচে থাকবো। আমি তো বলছি যে টেস্টের আগে তো আর যতগুলো অধ্যায় শেষ করব, মানে যতগুলো অধ্যায় শেষ করবো আমি একসাথে বোর্ডে শেষ করে দিই, আমি এইভাবে শেষ করি আর কি। ওটাই যেহেতু ভালো মনে হয় আমার কাছে। যে বগুড়ার শেষ, এখানে যারা টিচাররা পড়ায় তারা আসলে বোর্ড কোয়েশ্চেন সলভ করায় না আসলে না এভাবে। ওই তো বোর্ড কোয়েশন, এই যেমন আমি গতদিন তোমাকে আমি টাইপ দেখিয়ে দিছি, বা আজকেও তোমাকে আমি টাইপ দেখবো, এই টাইপগুলোই পাইবে। এরপরেও তো অনেকগুলোই আছে যেগুলো টাইপের মধ্যে পড়ে না, একটু ক্রিটিক্যাল। এই প্রবলেমগুলো যদি আমাকে দাও তাহলে কিন্তু আমি সলভ করে দিব। তুমি যদি বলো যে 2022 থেকে 25 পর্যন্ত সবগুলো বোর্ড আমি ধরে দিব, এই টাইমটা তো হবে না। ঠিক আছে না, এই জন্য হুম। তোমাকে রাখতে হবে আপডেট। আমার কাছে মনে হয় যে এটা আচ্ছা। ইউজ টু, কারণ এইচএসসি প্রিপারেশনের জন্য এই বোর্ডের বাইরে আহামরি এত ক্রিটিক্যাল কোনো কিছু আসে না, এই টাইপগুলোই আসে। দু একটা রেয়ার কেস প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর যে স্যার প্রশ্ন করছে ওই স্যার নিজেও জানে না। যাই হোক, তো দেখো অপবর্তন কাকে বলে, যে আলো প্রতিবন্ধকের তীক্ষ্ণ ধার, মানে সূক্ষ্ম যে ধারটা আছে, এই যে আমরা প্রিজমের যে কুনাবা, আমরা বলতে পারি ত্রিভুজের যে শীর্ষ, এইগুলাকে বলা হয়েছে তীক্ষ্ণ ধার। হুম। বা সূক্ষ্ম ছিদ্র বা চির, চির তো আমরা চিরেই বুঝছিলাম। চিরের মধ্য দিয়ে যাওয়ার সময় কিছুটা বেঁকে ছায়া অঞ্চলের মধ্য দিয়ে প্রবেশ করে, এই ঘটনাকেই আলোর অপবর্তন বলে। জিনিসটা হচ্ছে, দেখো, আমরা জিনিসটা যদি আমরা বোঝার ট্রাই করি, ফ্রি ড্রয়িং প্যাডের মধ্যে এত সুন্দর হচ্ছে না, বা আই থিঙ্ক বুঝতে পারবা। ধরো এইখানের মধ্যে তুমি কি রাখছো, একটা ওয়াল আছে, এইটা ধরলাম ওয়াল। ঠিক আছে, এটা দেয়াল। আর এইখানে হচ্ছে কি আমাদের মোমবাতি, মানে আলোর সোর্স, লাইটের সোর্স। আচ্ছা, তো এটা দেয়াল কি, এই দিকে তো আর আলো যাইতে পারবে না, এইদিকে গ্যাপ আছে, আবার এইদিকেও গ্যাপ আছে, তা আলো তো আর এইদিকে যাইতে পারবে না, পারবে কি, আলো যাইতে হবে এই দিকে। ঠিক আছে, তো আলো যদি এই দিকে যায়, তাইলে ধরো এখানে যদি তুমি একটা পর্দা রাখো, একটা যদি পর্দা রাখো, তাইলে দেখো আলো যদি এই দিকেই যায়, ধরো এই রাস্তায় গেছে, তাইলে আলোটা ঠিক এতটুকু অঞ্চল আর এতটুকু অঞ্চলের বাইরে থাকার কথা, এই দিকে আলোটা থাকার কথা আর এই দিকে আলোটা থাকার কথা। বাট এই যে গ্যাপটা আছে, এই গ্যাপে তো কোনো আলোই থাকার কথা না, এখানে তো অন্ধকার থাকার কথা। এটাই তো লজিক্যাল না? হ্যাঁ। কিন্তু না, আলো এই কাজটা করে না। কিছুটা আলো, কিছুটা আলো এইখানে প্রবেশ করে, এই যে ছায়া অঞ্চল যে আছে এই ছায়া অঞ্চলে প্রবেশ করে, আর এই ঘটনাটাকেই বলা হয়েছে আলোর অপবর্তন। ও, বোঝা গেল?
হ্যাঁ, বুঝছি। এই ঘটনাটাকে বলে, এটা নিজেও তুমি প্র্যাকটিক্যাল দেখতে পারবা। মোমবাতি রাখলা, একটা বই রাখলা, পিছনে একটা সাদা পেজ রাখলা, তখন নিজেও তুমি দেখতে পারবা। যদিও চোখে এত ডিপলি বোঝা যায় না, কারণ মোমবাতি তো কি হচ্ছে, সেপারেট হয়ে যায়, মানে চার সাইডের দিকে ছড়িয়ে পড়ে আর কি। যদি এটা এক পূর্ণে আলো পাও, তখন তখন এটা পসিবল হয়, যাতে জাস্ট সেপারেট হয় না যেগুলো। হুম। তো বোঝা গেল, এটাই হলো অ্যাকচুয়ালি আলোর অপবর্তন। বুঝছি। তো এইখান থেকে কিছু জিনিস আছে, যেমন এই যে আলোর অপবর্তন। আলোর অপবর্তন, আলো তো এক ধরনের তরঙ্গ। তো একটা জিনিস মাথায় রাখবা, যে কোনো তরঙ্গ ফাংশনের একটা ধর্ম হলো অপবর্তন। বুঝতে পারছি? তার মানে আলো যে তরঙ্গ, হুম। এটা অপবর্তন দ্বারা ব্যাখ্যা করা যায়। অপবর্তনে যে কোনো তরঙ্গের পাঁচটা ধর্ম মেনে চলে: প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন আর সমাবর্তন। সমাবর্তনের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি সেটা অনুপ্রস্থ তরঙ্গ নাকি অনুদৈর্ঘ্য তরঙ্গ। বুঝতে পারছি? হ্যাঁ। তার মানে যে কোনো তরঙ্গের পাঁচটি ঘটনা ঘটে: প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, ব্যতিচার, সমাবর্তন। বুঝা গেল? হ্যাঁ। যেহেতু আলো তরঙ্গ ফাংশন, দ্যাটস ওয়াই আলোর অপবর্তন ঘটছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে নিউটনের কণা তত্ত্বের ভিত্তিতে এর ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যা করতে হয় তরঙ্গ তত্ত্বের ভিত্তিতে। কারণ নিউটন সাহেব আলোকে কণা হিসেবে কল্পনা করছেন, আর আইনস্টাইনে কল্পনা করছেন তরঙ্গ ফাংশন। তাহলে অপবর্তন যেহেতু তরঙ্গ ধর্ম, এর জন্য তুমি নিউটনের তত্ত্ব দিয়ে তুমি সেটাকে মানে ডিক্লারেশন বা ব্যাখ্যা করতে পারবে না, এক্সপ্লেনেশন করতে পারবে না। বুঝা গেল? হুম। আর একটা জিনিস মনে রাখবা, চিরের প্রস্থ যত কম হবে, অর্থাৎ চির যত ক্ষুদ্র হবে, সেটা তত বেশি ছড়িয়ে পড়বে। তোমাদের বাসা কি টিন শেডের ঘর আছে? বাসা কি ঢালাই নাকি টিন? না, টিন দেওয়া। ওকে। টিন হইলে টিনের ফুটা দিয়ে দেখবা, যখন সূর্যের আলো আসে, ফুটা খুব ক্ষুদ্র, বাট আলো যখন প্রবেশ করে অনেক ইউজ অ্যামাউন্টের একটা আলো প্রবেশ করে। হ্যাঁ। যে ছিদ্রর থেকে তোমার আলোর যে সাইজটা যখন ঘরের মধ্যে প্রবেশ করে, আলোর সাইজটা দেখা যায় অনেক বড়, সার্কেল গুলো অনেক বড় থাকে। সো এইটাও কিন্তু অপবর্তনের কারণেই ঘটে। ছিদ্র যত ক্ষুদ্র হবে। হ্যাঁ, চিরের প্রস্থ যত কম হবে, আলো তত বেশি ছড়িয়ে পড়বে। বুঝছি। এটা তুমি নিজের লাইফ দিয়েও ট্রাই করতে পারো, কাগজ দিয়ে মুড়িয়ে। একটা বড় কাগজ না বা ইয়ে না, ক্ষুদ্র ক্ষুদ্র কাগজ থেকে দেখা যায় বেশি জিনিস ছড়িয়ে পড়ে। আচ্ছা, এখন দেখো অপবর্তনের শর্ত। এই যেমন অপবর্তনের শর্ত দিতে পারে আমাদের কিসে, অনুধাবনমূলকে। আজকে কি লেখা যায় নাকি স্পিড বেশি হচ্ছে? অবশ্যই মেতে গেলে আবার স্পিড এমনিতেই বেড়ে যাবে। না, না, সমস্যা নেই। ওকে। তো আলোর অপবর্তন সৃষ্টির জন্য, আলোর অপবর্তন সৃষ্টির জন্য বাধার ধার, ধার বা কিনারা খুব তীক্ষ্ণ হতে হবে। কিনারা খুবই তীক্ষ্ণ হতে হবে। 2 নম্বর যে কন্ডিশনটা, চিরের প্রস্থ, চিরের প্রস্থ বা ছিদ্রের ব্যাস, কোথায় ছিদ্রের ব্যাস খুবই ছোট, অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কত- এই হইল অপবর্তনের 2টা কন্ডিশন আর কি। তো অলরেডি এগুলো নিয়ে আলোচনা করে ফেলছি, আর মনে হয় না এগুলো নিয়ে কোনো কিছু বলার আছে। বুঝলুম? বুঝছি। এখন আমরা দেখুন অপবর্তন গেটিং বা জাজরি।
ওকে। এটা কি ঝাঁঝরি? ইয়েস, ঝাঁঝরি। এটা আবার কি? ঝাঁঝরি কি? আচ্ছা, আমরা কিছু প্লাস্টিকের ঢাকনা দেখছি না, ছিদ্র 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 ঢাকনা থাকে, ভাতের বা তরকারি হ্যাঁ, আমরা ঢেকে রাখি। সো এই যে ছিদ্র হ্যাঁ। ছিদ্র 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 যেগুলো আছে এইগুলাকেই ঝাঁঝরি বলে। বা আমরা যে ছাঁকনি হই, ছাঁকনি ছাঁকনি যে ছিদ্র ছিদ্র এইগুলাকে একত্রে বলা হয় ঝাঁঝরি। বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝছি। আচ্ছা। তো ডিফ্রাকশন গ্রেটিং আর কি, তার মানে এখানে অনেকগুলা ছিদ্র থাকবে, নট সিঙ্গেল ছিদ্র। ঠিক আছে। হুম। তো অপবর্তন গেটিং বা ঝাঁঝরিকে অস্বচ্ছ অংশ, তার মানে বাধা থাকবে, অস্বচ্ছ অংশ দিয়ে পৃথক থাকবে, পৃথককৃতভাবে সমদূরত্বে খুব কাছাকাছি পরপর সাজানো সমান প্রস্থের, তার মানে যতগুলো ছিদ্র থাকবে সবগুলোর প্রস্থ সমান থাকবে, সমান প্রস্থের খুব বেশি সংখ্যক চির, যার সাহায্যে আলোর অপবর্তন সৃষ্টির মাধ্যমে বর্ণালী বিশ্লেষণ ও তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়, তাকেই অপবর্তন গেটিং বা ঝাঁঝরি বলে। এটা কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না। আরেকটা ডেফিনেশন আছে, সেটা হলো গেটিং ধ্রুবক বা উপাদান। গেটিং ধ্রুবক, গেটিং এর একটি বা গেটিং উপাদান বলে, গেটিং ধ্রুবক বা গেটিং উপাদান। মানে গেটিং ধ্রুবক কি বলছে, কি গেটিং এ গেটিং বলতে অনেকগুলো সিদ্ধতা আছে, গেটিং এর একটা চির এবং একটি অসচ্য অংশ বা প্রতিবন্ধকের যোগফলকে উক্ত গেটিং এর গেটিং ধ্রুবক বা গেটিং উপাদান বলে। তো এই জিনিসটা একটু ম্যাথমেটিক্যালি দেখার ট্রাই করি। প্রথমে লাইনটা বাঁকা হয়ে গেল। আচ্ছা, অস্বচ্ছ অংশ বলতে কি বোঝাইছে? বাদা, ওই যে দেয়াল বলতে পারো। ও, বুঝছি। এইভাবে অনেকগুলা ইয়ে আছে যেহেতু গেটিং বলছে। তো দেখো গেটিং এর ক্ষেত্রে আমি যে জিনিসটা ধরে নিলাম, এই যে চির আছে, চির আছে, সবগুলো চিরের প্রস্থ তো সেম হবে, এটা তো আর আমরা দ্বিচিরেই বলছিলাম, সেম হবে না? তাহলে এই যে চিরগুলো আছে অর্থাৎ ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলো আছে, এই চিরের, চিরের প্রস্থ, একটি চিরের প্রস্থ ধরলাম আমরা স্মল এ। বুঝতে পারলাম? একটা চিরের প্রস্থ ধরলাম আমরা স্মল এ। আর এই যে ইয়েলো কালার এগুলো হলো কিন্তু তোমার প্রতিবন্ধক বা বাধা। ক্লিয়ার? বা ওই যে তোমার অস্বচ্ছ অংশ। ঠিক আছে। হুম। প্রতিবন্ধকের দৈর্ঘ্য ধরলাম, বন্ধকের দৈর্ঘ্য ধরলাম আমি স্মল বি, স্মল বি। ঠিক আছে, চিরের প্রস্থ ধরছি আমি স্মল এ, এবং প্রতিবন্ধকের দৈর্ঘ্য ধরলাম কি আমি স্মল বি। তাহলে গেটিং উপাদান, গেটিং উপাদান আমি ধরলাম ডি। তাহলে গেটিং উপাদান বলছে কি চিরের প্রস্থ এবং প্রতিবন্ধকের দৈর্ঘ্যের যোগফল। এই জন্য এখানে বলছে কি, দেখো, একটি চির ও একটি অস্বচ্ছ অংশ বা প্রতিবন্ধকের যোগফলকে উক্ত গেটিং এর গেটিং ধ্রুবক বলে। তার মানে গেটিং উপাদানকে যদি আমি ডি বলি, তাহলে ডি সমান আমি লিখতে পারবো এ প্লাস বি। দুই। ডি সমান আমি লিখতে পারবো তাইলে কি এ প্লাস বি। বোঝা গেল? হ্যাঁ। তো এটাকেই বলা হয়েছে গেটিং ধ্রুবক বা গেটিং উপাদান। ক্লিয়ার? হুম। আচ্ছা। তো এইটা যদি হয়ে থাকে, তো এখানে একটা টার্ম পাইবা, তার মানে গেটিং ধ্রুবক কি, এই যে এইটা প্লাস এইটা, সো গেটিং ধ্রুবক আর চিরদের মধ্যে দূরত্ব সেমই বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, এজন্য আমি ডি দিলাম। এখন দেখো তুমি এইখানে ডি যে দৈর্ঘ্যটা আছে, এই ডি দৈর্ঘ্যে আমরা কয়টা ছিদ্র পাচ্ছি? একটাই ছিদ্র পাচ্ছি। হ্যাঁ। একটা ছিদ্র পাচ্ছি না, ডি কি এই যেন ছিদ্র আর এই যেন ইয়েলো, এই অংশটুকুর যোগফলই তো ডি। হুম। তাহলে ডি দৈর্ঘ্যে আমরা একটাই ছিদ্র পাচ্ছি, ছিদ্রের সংখ্যা এক।
তো গেটিং উপাদানের ছিদ্রের সংখ্যা থাকে কি এক। এখন এখানে একটা টার্ম পাইবা, একক দৈর্ঘ্যের চির সংখ্যা, উইথ একটা টার্ম পাইবা, এটা ইউনিট, গেটিং উপাদানের ইউনিট কিন্তু মিটার বা সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্যের একক যা হয়, ঠিক আছে, দৈর্ঘ্যের একক যা হয় বা মিলিমিটার হোয়াট এভার। আচ্ছা, তো গেটিং এর প্রতি মিটারে বা একক দৈর্ঘ্যের চির সংখ্যা, গেটিং এর প্রতি মিটারে বা প্রতি সেন্টিমিটারে যাই বলুক না কেন, প্রতি মিটারে বা একক দৈর্ঘ্যে চির সংখ্যা, চির সংখ্যা, এইটাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করি। এই ক্যাপিটাল এন সমান হবে 1/d, কারণ ডি দৈর্ঘ্যের চির সংখ্যা হলো একটি, তাহলে একক দৈর্ঘ্যের চির সংখ্যা কত হবে? 1/d। ওয়ান বোঝা গেল? ডি। হ্যাঁ। বলতে পারো 1/a+bও বলতে পারো, 1/a+b। তাহলে এই যে গেটিং এর প্রতি একক দৈর্ঘ্যের চির সংখ্যা, এটার ইউনিট পার মিটার, পার সেন্টিমিটার, পার মিলিমিটার, যেগুলা দেয়া থাকবে আর কি দিল, বুঝতে পারছি? তার মানে তোমাকে যদি হ্যাঁ। প্রশ্নে পার মিটার বা পার সেন্টিমিটার, পার মিলিমিটার ইনভার্স দেওয়া থাকে, তাহলে এটা বুঝে নিতে হবে তোমাকে এন এর ভ্যালু দিছে। বুঝতে পারছি? হুম। এটা নিয়ে কোনো ডাউট আছে? না। ডাউট না থাকলে মোটামুটি আমাদের থিওরিটিক্যাল যে অপরতনে যে থিওরিটিক্যাল জিনিসপত্র লাগবে, সেগুলা কিন্তু আমাদের ফিনিশড। বুঝতে পারছি? তো এই যে গেটিং, গেটিং মানে কি? অনেকগুলা ছিদ্র আছে, যে গেটিং অনেকগুলা ছিদ্র আছে না? হ্যাঁ। তার মানে এখানে কি আমরা চাইলে কি মিনিমাম দুইটা ছিদ্র আমরা ফাইন্ড আউট করতে পারবো না? হুম। পারবো তো। যেহেতু অনেকগুলো ছিদ্র আছে, তার মানে দুইটা ছিদ্র আমরা নিতে পারবো এখান থেকে। যদি দুইটা ছিদ্র নেও, তাহলে দুইটা ছিদ্র নিলে সেটা কি হয়ে যাবে? দ্বিচির হয়ে যাবে না? হ্যাঁ। তাহলে গেটিং এর ফর্মুলা আর অপবর্তন গেটিং এর ফর্মুলা বা অনেকগুলা ছিদ্রের যে ফর্মুলা আর দ্বিচিরের ফর্মুলা কিন্তু সেম। বোঝা গেল? হ্যাঁ। তো ফর্মুলাগুলো আমি লেখা দেই, তুমিও লিখে রাখো একসাথে, মানে এইখানে টাইপের সাথে আর কি। তো অপবর্তন গেটিং বা দ্বিচিরের জন্য উজ্জ্বল হলে একটা হয় আর অন্ধকার হলে একটা হয়, ঠিক আছে? হুম। উজ্জ্বল বা উজ্জ্বলের পরিবর্তে বলতে পারে চরম, বা চরমের পরিবর্তে বলতে পারে গঠনমূলক। তো আমরা এনতম ডোরার দূরত্ব কি জানি? ডোরার দূরত্ব এক্স এর সমান আমরা কি শিখছিলাম? এন ল্যামডা ডি বাই স্মল ডি। বা এখন আমরা বলতে পারি এন ল্যামডা ডি বাই a+b, বা এটাকে বলতে পারি এন ক্যাপিটাল এন ল্যামডা ডি। কোনো আপত্তি আছে এই তিনটা টার্ম লিখতে? না। না। তারপরে আমরা আরেকটা কি জানি, বা কন্ডিশন যেটা জানি, ডি সাইন থিটা। ডি সাইন থিটা সমান আমরা কি জানি? ডি সাইন থিটা সমান আমরা জানি এন ল্যামডা, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। বা এটাকে এখন তুমি চাইলে লিখতে পারো, দাও a+b সাইন থিটা, বা তুমি লিখতে পারো 1/n সাইন থিটা ইজ ইকুয়াল এন ল্যামডা, ঠিক আছে? হ্যাঁ। ওকে। এইখানে কার পরিচয় কি সেটা কিন্তু আমরা গত ক্লাসেই আলোচনা করে ফেলছি। সো আমার মনে হয় না যে নিউ করে আর কার পরিচয় কি সেটা দেওয়া উচিত। হুম। আচ্ছা, আর থিটার নাম তো হইলো আমাদের অপবর্তন কোণ আর কি। দেন আরেকটা জিনিস জানতাম যে টেন থিটা সমান আমরা লিখতে পারি xn/d। তাইলে এইটা গেল আমাদের গেটিং এর ক্ষেত্রে গঠনমূলক বা উজ্জ্বল বা চরমের যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো আমরা শিখছি।
ফর্মুলা লেখা হয়েছে। হ্যাঁ, tan থিটা ইজ ইকুয়াল টু এক্স এন ডিভাইডেড বাই ডি ইজ ইকুয়াল টু স্মল এন, তারপরে বড় হাতের এন আর ল্যামডা হতো না অপবর্তনের ক্ষেত্রে, যে আরেকটা সূত্র ফার্স্ট এটা দিলেন, এক্স এন ইজ ইকুয়াল টু এন বড় এন এক্স এন ল্যামডা ডি। বাই ডি লিখতে পারি, বা এক্স এন বাই ডি, হ্যাঁ তুমি যেটা চাইছো এইখান থেকে আসে তো এইটাও তুমি দিতে পারো। এক্স এন বাই ডি সমান তুমি লিখতে পারো এল ল্যামডা স্মল ডি, এটাই তো। না, ফার্স্টে যে সূত্রটা সর্ব ডানে লেখা আছে, এটা স্মল এন তারপরে বড় হাতের এন ল্যামডা ডি। এটা হ্যাঁ। হ্যাঁ, বুঝি না এখন তোমার হ্যাঁ, কথা। ফার্স্টে ও এন তম ডোরার আচ্ছা, দূরত্ব। হুম, তাহলে তুমি বলছো এই এক্স এন এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেওয়ার জন্য 3 নং এ। হ্যাঁ। যদি আমি এক্স এন এর ভ্যালুটা 3 নং এ বসিয়ে দিই তাহলে ফাইন, লিখতে পারো, সমস্যা নাই তো। এন ক্যাপিটাল এন ল্যামডা, এটাই হ্যাঁ। লিখতে পারো। জাস্ট সূত্র তুমি যত চাইবা সূত্র এবং তুমি ইয়ে করতে পারবা সবগুলো যেহেতু জানো। হুম, হয়েছে, লেখা হয়েছে। আরো লিখো, লেখা তো শেষ না। অন্ধকার বা হ্যাঁ, অবন জানি। বা ধ্বংসাত্মক, এইটার ক্ষেত্রে লেখা যায় 3টা। এন তম টুরার দূরত্ব, এক্স এন সমান লেখা যায় 2n+1 ল্যামডা ডি বাই 2d, বা 2n+1 ল্যামডা ডি বাই 2a+b, বা 2n+1 n ল্যামডা টি বাই 2। আমরা লিখতে পারি ডি সাইন থিটা এ প্লাস বি সাইন থিটা, বা লিখতে পারি 1/n সাইন থিটা 2n+1 ল্যামডা বাই 2। ঠিক আছে এটা। হ্যাঁ, লেখা হয়েছে তো। ওকে, এখন দেখো একক চিরের দরুন অপবর্তন, তো কোনো জায়গায় যদি একক চির, জাস্ট একটা চির উল্লেখ থাকে তাহলে বুঝে নিবে যে সেটা শুধুমাত্র অপবর্তনই বলছে। আর যদি একের অধিক দুইটা বা অনেকগুলো চির থাকে, তখন অনেকগুলো চির তাহলে সেটা অপবর্তন গেটিং, যার ফর্মুলা উপরে লিখে দিছে। আর যদি দুইটা থাকে তখন তো দ্বিচির, যেটার ফর্মুলা উপরে লিখে দিছে। আর জাস্ট অনলি ফর ওয়ান স্লিট এটা বললে সেটা শুধুমাত্র অপবর্তন হবে, এবং তার ক্ষেত্রে যে ফর্মুলাগুলো হবে সেটা লিখে রাখো। উজ্জ্বল হলে জাস্ট ওই যে উপরে যেগুলো লেখছো না, যেগুলো উজ্জ্বলের লাইগা লেখছো সেটা হবে এখন অবমের লাইগা, আর যেগুলো অবমের জন্য লেখছো সেগুলো হবে এখন উজ্জ্বলের জন্য, জাস্ট উল্টে যাবে আর কোনো কিছুই না। তো উপরে হেডলাইন দিই, উজ্জ্বলের জন্য। উজ্জ্বলের জন্য আমরা লিখতে পারি যে ডি সাইন থিটা ইজ ইকুয়াল 2n+1 ল্যামডা বাই 2, ওই আগেরটা জাস্ট এক্সচেঞ্জ হয়ে যায় আর কোনো কিছুই না। এক্স এন সমান 2n+1 ল্যামডা ডি বাই 2d। অবমের জন্য ফর্মুলা হলো টি সাইন থিটা ফিজিক্যাল এন ল্যামডা, আর এক্স এন সমান লেখা যায় এন ল্যামডা ডি বাই ডি। অর্থাৎ দিচির বা অপবর্তন গেটিং এর জাস্ট এক্সচেঞ্জ করলে আমরা যে ফর্মুলাগুলো পাই সেই ফর্মুলাই হলো একক চিরের দরুন অপবর্তনের ফর্মুলা।
বোঝা গেল? হ্যাঁ, বুঝছি। তো আসি আমরা ফেনাইল শ্রেণীর অপবর্তন, অর্থাৎ অপবর্তন দুই ধরনের আছে। তো অপবর্তন কিভাবে সৃষ্টি হয়? একটা চির থাকতে হবে, একটা প্রতিবন্ধক থাকতে হবে, এবং একটা সোর্স থাকতে হবে। আচ্ছা, আরেকটা পর্দার আবহাওয়া, পর্দা না হলে আমরা দেখতে পারবো না সেখানে অপবর্তন হয়েছে কিনা। তো ফিনান্সিয়ালি অপবর্তন হইল যখন চির বা উৎস বা পর্দা বা সবকিছু সসীম দূরত্বে থাকবে, তখন যে ধরনের অপবর্তন ক্রিয়েট হবে সেটাকেই নাম দেওয়া হয়েছে ফেনেল অপবর্তন। এখন কথা হলো ফেনেল শ্রেণীর অপবর্তন কি জন্য দেওয়া হয়েছে? কারণ বিজ্ঞানী ফেনেলে এই অপবর্তনটা নিয়ে এক্সপেরিমেন্ট করছেন, এজন্য উনার নাম অনুসারে সেটাকে দেওয়া হয়েছে ফেনেল শ্রেণীর অপবর্তন। এখন এই যে ফেনালজারের অপবর্তন যে ক্রিয়েট হয়, তখন দুইটা জিনিস দেখা যায়। সেটা দেখা যায় একটা অপবর্তন ক্রিয়েট হয়েছে, দ্যাটস মিন আলোরই তো একটা ধর্ম, তো আলো একটা কি ওয়েব। আর ওয়েবের ক্ষেত্রে আমরা ফার্স্ট ক্লাসে দেখছিলাম তরঙ্গ মুখ বলতে একটা ট্রাম থাকে। অর্থাৎ যে তরঙ্গের মানে সমদশার উপর যদি তুমি একটা তল বা একটা স্ট্রেট লাইন কল্পনা করো, সেটাকেই বলা হয়েছে আমাদের তরঙ্গ মুখ। ঠিক আছে? সো ফেনাল শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে আমাদের ওই তরঙ্গ মুখটা হয় গুলীয়। আর কোনো লেন্স ব্যবহার করা হয় না, ফেনেলসেনের অপবর্তনে কোনো লেন্স ব্যবহার করা হয় না। এতটুকু কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, বুঝছি। এখন কি ক্লিয়ার শোনা গেছে? হ্যাঁ। ওকে। এরপরে আসি আমরা ফ্রনহপার শ্রেণীর অপবর্তন। এই অপবর্তনের ক্ষেত্রে কোনো কিছুই না, এইখানে ক্ষেত্রেই দেখো তুমি এইখানে লেখছো কি, যে উভয় সসীম দূরত্বে থাকে। এখন যদি কোনোটা অসীম দূরত্বে থাকে, তখন যে ধরনের অপবর্তন ক্রিয়েট হবে সেটাকেই বলা হয় আমাদের ফ্রনহপার শ্রেণীর অপবর্তন। অর্থাৎ সসীমের পরিবর্তে যদি সেটা অসীম হয়ে যায়, সসীমের পরিবর্তে যদি এই ডিস্টেন্সটা অসীম হয়ে যায়, তখনই সেটা ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন হয়ে যাবে। বিজ্ঞানী ফ্রনহোফারে এই অপবর্তন নিয়ে কাজ করছেন, এজন্য সেটাকে ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন বলে। সো ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনের বৈশিষ্ট্যটা তাইলে কি হতে পারে? ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনের বৈশিষ্ট্য হবে তরঙ্গমুখ হবে তোমার সমতল। দেন আগত আলোক রশ্মি সমান্তরাল হয়। অনেকগুলোই তো আলো আসে, সো যেগুলো আলো আসবে সেগুলো সমান্তরালই আসে, সমান্তরাল হয়। আর এইখানে আলোক রশ্মি না দিয়ে আগত দিক, আগত আলোক রশ্মি সমান্তরাল হয়। 3 নং যেটা হইতে পারে লেন্সে ব্যবহৃত হয়, লেন্স ব্যবহৃত হয়। তো এই হইল ফ্রন্টফার শ্রেণী অপবর্তনের যে বৈশিষ্ট্য বা ট্রাম। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা। তো চলো আমরা এই রিলেটেড কিছু ম্যাথ করি এখন, অপবর্তন আর এর রিলেটেড কিছু ম্যাথ করবো আমরা। সবই তো দিচ্ছি রে। কি বলছে? নীল এলইডি, এলইডি হতে নিঃসৃত, নিঃসৃত আলো একটি অপবর্তন, অপবর্তন গেটিং এর উপর, গেটিং এর উপর লম্বভাবে আপতিত হয়, লম্বভাবে আপতিত হয়। এই অপবর্তন, এই অপবর্তন গেটিং এ 25.4 মিলি, এই ছিল আর কি প্রশ্ন আর কি। কি বলছে দেখো, যে আমাদের নীল এলইডি হতে নিঃসৃত আলো একটি অপবর্তন গেটিং, তার মানে টার্মটা কি, টপিক্সটা কি, একটা অপবর্তন গেটিং এর টপিক্স। তোমার ফর্মুলাটা হবে অপবর্তন গেটিং এর। তো একটি অপবর্তন গেটিং এর উপর লম্বভাবে আপতিত হয়, আপতিত হইল। তো অপবর্তন গেটিং এ 25.4 মিলিমিটার প্রস্থে
অপবর্তন গেটিং এর 25.4 মিলিমিটার প্রস্থে সমব্যবধানে এতটি রেখা টানা আছে, কেন্দ্রীয় অক্ষ হতে কত ডিগ্রি কোণে দ্বিতীয় চরম উৎপন্ন হবে। ঠিক আছে, তার মানে কি বলছে, এতটুকু প্রস্থের মধ্যে কিন্তু আমাদের কতটা রেখা টানা আছে, এতটা রেখা টানা আছে। 1.26 into 10 to the power 4। জি। তাইলে আমাদের লাগবে কি কি, তাইলে আমাদের লাগবে যেহেতু দ্বিতীয় চরম হতে বলছেন, তাহলে ফর্মুলাটা হবে আমাদের, দেখো এইখানে ডিটা লাগবে আমাদের। ফর্মুলা যাই করি না কেন আমাদের স্মল ডিটা লাগবে। তাহলে স্মল ডির মানটা কি হবে, এখানে দেখো এত মিটার প্রস্থে আছে এত সংখ্যক, বাট আমরা স্মল ডি, তাইলে এখন আমরা দেখতে হবে যে প্রতিটা ছিদ্রের যে দৈর্ঘ্যটা বা প্রতিবন্ধক যেটা আছে সেটা কত। এখন দেখো সেটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা যদি এখন একটা রেখা টানি, টাইনে তোমাকে যদি বোঝানোর ট্রাই করি আমি। ধরো এইখানে একটা ছিদ্র ছিল, এইখানে ছিল এই, ধরো এইটুকু প্রস্থ, ধরো এতটুকু প্রস্থ অপবর্তন রেটিং এর, এই প্রস্থটাই দেওয়া আছে তোমার এতটি। এর মধ্যে রেখা টানা হয়েছে কতটি, এতটি টানা হয়েছে সমব্যবধানে রেখা, দ্যাটস মিন রেখা টানলে তোমার এইভাবে ছিদ্র ক্রিয়েট হবে আর কি, বুঝতে পারছি, ছিদ্র ক্রিয়েট হবে। তাইলে আমাকে বের করতে হবে যে এইখান থেকে একটা ছিদ্র থেকে অপর ছিদ্রের যে আগ পর্যন্ত কতটুকু দূরত্ব আছে, এটাই তো আমরা জানি ডি। হুম। তাহলে এই ডিটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাইলে দেখো আমরা বলতে পারি যে প্রতি রেখার প্রস্থ, প্রতি রেখার প্রস্থ ডি সমান আমরা তাইলে এখন লিখতে পারি, ওই কিভাবে অ্যাপ্লাই করলেও হবে যে 25.4, এটা মিলিমিটারে আছে, যদি মিটার নেই তাইলে কি হবে, 10 ইনভার্স 3। 10 to the power -3। ওকে, আর এটা তো আর আছেই, বাই হইল 2.6 × 10 to the power 4। এটাকে বুঝছি, হ্যাঁ। কেন হয়েছে এটাকে বুঝছি। হ্যাঁ, বুঝছি। ওকে, তাইলে এইখান থেকে আমাদের ডি এর ভ্যালু কত আসবে, ডি এর ভ্যালু আসবে 2.016 × 10 ইনভার্স 6 মিটার। তারপরে আমাদের ল্যামডার মান কত দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া আছে 650 ন্যানোমিটার। সেটাকে যদি আমরা মিটার নিই তাহলে লেখা যাবে 650 × 10 ইনভার্স 9 মিটার। ওকে, তারপরে কত ক্রমের জন্য বলছে, দ্বিতীয় জন্য বলছে না, তাইলে আমাদের এন এর মান হবে আমাদের 2। এন তাইলে কি আমাদের 2। তাহলে এখন আমরা বের করবো কি, থিটা বের করবো, থিটা, থিটা। ঠিক আছে, হুম। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো ডি সাইন থিটা সমান হইলো, যেহেতু এইটা অপবর্তন গেটিং এবং উজ্জ্বলের জন্য বলছে, দেখো কেন্দ্রীয় চরম কত ডিগ্রি করে চরম উৎপন্ন হবে, চরম মানে উজ্জ্বল। তাহলে আমরা জানি কি অপবর্তন গেটিং এর ক্ষেত্রে ডি সাইন থিটা সমান কি জানি আমরা, এন ল্যামডা। তাহলে সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি, এন বাই ল্যামডা বাই ডি। তো এইখানে তো তুমি সবগুলার ভ্যালু জানো, এখান থেকে তুমি থিটাটা বের করে নিবা। তাইলে থিটা সমান আমরা কি লিখতে পারি, সাইন ইনভার্স এন ল্যামডা বাই ডি। শেষ, এখান থেকে আমাদের কিন্তু থিটাটা বের হয়ে যাবে। মোস্ট প্রবাবলি হ্যাঁ। থিটার মানটা আসবে 40.15 ডিগ্রি, এই তুমি বসাও আর কি। বোঝা গেল? হ্যাঁ, বুঝছি। কোনো ডাউট আছে এটা বুঝতে? না, ডাউট থাকার কথা না। সহজে আসছিল। হুম, এখনো যে ম্যাথটা দিব এইটাও সহজ, এই অধ্যায়টাই সহজ, এই অধ্যায় কঠিন আমি কোনো কিছু দেখি না। বলছে কি কোনো চিড়ের প্রস্থ, কঠিন কোন চ্যাপ্টার হতে পারে? কঠিন কোনো, কঠিন বলতে কোনো চ্যাপ্টারই নেই অ্যাকচুয়ালি। এই চ্যাপ্টার পড়ার আগে তোমার কাছে এই চ্যাপ্টারই কঠিন ছিল। আমার কঠিন লাগছে এখন পর্যন্ত চলতরিতের সার্কিট গুলো। সার্কিট তো সহজ, বাট সার্কিট নিজে ফিল করতে হয়, এইটা হলো গিয়ে অনেস্ট কথা। নিজে যদি তুমি সার্কিট এটা ফিল করতে না পারবা, এটা কেউ তোমাকে শিখিয়ে দিতে পারবে না, কেউ না, সিঙ্গেল পার্সনও শিখিয়ে দিতে পারবে না। মানে এক একজন এক এক ভাবে এক এক অ্যাপ্রোচে সার্কিটটা সলভ করে। হুম। ওকে, এই প্রশ্নটা কুয়েটে আসছে, প্রশ্নটা একটু পড়ার ট্রাই করি। কোন চিরের প্রস্থ দেয়া আছে এটা। ওকে,
58.96 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো দিয়ে একে আলোকিত করলেন। কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবমগুলোর মধ্যবর্তী কৌণিক ব্যবধান কত? তার মানে এইখানে দ্বিচির নাকি বহুচির এইটা উল্লেখ করে নাই, জাস্ট কোনো একটা চিরের দৈর্ঘ্য দেওয়া আছে। তার মানে আমরা ধরে নিব সেটা একক চির। আর একক চির তাহলে কি, সেটা আমরা বলছিলাম যে শুধুমাত্র অপবর্তন। ওকে, তাইলে এখানে দেয়া আছে, দেখো হ্যাঁ। কি কি দেয়া আছে। গিভেন আমাদের কিন্তু ডি দেয়া আছে। ডি কত দেয়া আছে? চিরের প্রস্থ দেয়া আছে 4 × 10⁻⁴ সেন্টিমিটার, বা এটাকে যদি মিটার নাও তাহলে 4 × 10⁻⁶ মিটার। 30 মিটার তারপরে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে ফিফটি এইট ইকুয়াল টু পয়েন্ট ফাইভ নাইন নাইন সিক্স অ্যাংস্ট্রম বা এটাকে যদি মিটার নাও 58.96 × 10⁻⁻10 মিটার। আচ্ছা, এটা এখন কি দেখো, 58.96 না লিখছেন? না, 58, সরি, 5896। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো প্রথম ক্রম বলছে, তার মানে এন এর মান হইল 1। হ্যাঁ। ওকে, আচ্ছা, এন এর মান 1, তাহলে আমরা বের করব কি? আমরা বলছি কি প্রথম ক্রম অবমগুলোর মধ্যবর্তী কৌণিক ব্যবধান। তার মানে আমি যখন দ্বিচির পড়েছিলাম তখন থিটাটা। বলছিলাম এইভাবে তাহলে এই দিকে একটা যে এখন তারপর এই দিকে একটা থাকবে, তখন আমরা এই থিটাটা বের করে এটাকে দ্বিগুণ করলে কিন্তু আমরা থিটা। কৌণিক ব্যবধানটা পাবো। হ্যাঁ। তার মানে আমরা অ্যাকচুয়ালি বের করবো 2 থিটা। তার মানে আগে আমাকে বের থিটা। করতে হবে থিটাটা। প্রশ্ন কি বুঝতে পারছি? হ্যাঁ, বুঝছি। ওকে, তার মানে যেহেতু অপবর্তন বলছে, আর অপবর্তন বলছে, এটা কার জন্য বলছে? কেন্দ্রীয় চরমের উভয় পাশে অবমগুলো। আচ্ছা, অবমগুলো দেখো এখানে ট্রামটা আছে কি অবম। তার মানে আমরা মানে, অপবর্তনের ক্ষেত্রে, একক চিরে অপবর্তনের ক্ষেত্রে অবমের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে হ্যাঁ। একক চিরের অবমের জন্য, অবমের জন্য আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ডি সাইন থিটা ইজ ইকুয়াল এন ল্যামডা। ঠিক আছে না? একক চিরের হ্যাঁ। অবমের জন্য কিন্তু এটা হয়। আর আগে যেটা দেখছিলে সেটা দেখছিলে যে অপবর্তন গেটিং এর ক্ষেত্রে, সেটা ছিল উজ্জ্বলের ক্ষেত্রে। হুম। তাহলে সাইন থিটা সমান হলো এন ল্যামডা বাই ডি, বা থিটা সমান হলো আমাদের কত? সাইন ইনভার্স এন ল্যামডা বাই ডি। তাইলে এইখানে তুমি যদি সব ডাটা বসাও না, সব ডাটা বসাইলে থিটার ভ্যালুটা আসবে 8.48 ডিগ্রি। এখন বলছে কৌণিক ব্যবধান, তাইলে কৌণিক ব্যবধানটা কত হবে? কৌণিক ব্যবধান 2 দিয়ে হবে গুণ করে দিতে হবে। 2 থিটা, মানে 16.96 ডিগ্রি। শেষ আনসার। বুঝা গেল কিছুটা? হ্যাঁ, বুঝছি। যদি বোঝা যায়, আমার কাছে মনে হয় না এই টাইপের প্রশ্ন ব্যতীত আর কোনো প্রশ্ন আছে। বোর্ডের প্রশ্নগুলো দেখলেই তুমি সেটা বুঝতে পারবা, অনুধাবন করতে পারবা। আচ্ছা। বুঝাইতে পারলাম? হ্যাঁ, অপবর্তনই বেশি সহজ। প্রবর্তন থেকে আসবে না, আসবে দিচির থেকে। তো আর আজকে তাহুক। আর নেক্সট দিন তুমি প্রবলেম গুলা দিবা। নেক্সট আজকে কি বার? শনিবার। তো সোমবারে ক্লাস নিব, কনফার্ম থাকো। সোমবারে যদি না নেই তাহলে মঙ্গলবারে নিব, অথবা সোমবার বা মঙ্গলবার। তো তুমি সোমবার টার্গেট রেখে বোর্ডের সবগুলো সলভ করবা। সলভ করে যেগুলো প্রবলেম হয় আচ্ছা। সেগুলোর ছবি তুলে দিবা। সো নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের প্রবলেম সলভিং করবো, বুঝতে পারছি? আর এই সেখানে সমাবর্তনের সূত্র আছে, মেলাসের সূত্র, সেটা জাস্ট হালকা দেখাইলেই হবে। সেটা 5 থেকে 10 মিনিট লাগবে, সেখান থেকে কোনো কিছু আসে না। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আর তোমার প্রবলেমগুলো নেক্সট ক্লাসে সলভ করলে আমাদের এই চ্যাপ্টার কিন্তু ক্লোজ। বুঝা হুম। গেল? ওকে, হুম। আজকে তাহুক এতটুকু। নমস্কার। নমস্কার।